আসসালামু আলাইকুম। P2 এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের পরিচয়, পৃথিবীর ইতিহাস, এরপর জ্যোতিষ্কমণ্ডলী এবং সৌরজগৎ নিয়ে আজকে আমরা দেখব। তো চলো দেখি যে আগের বিসিএস গুলাতে এই রিলেটেড কি কি প্রশ্ন ছিল। 41 মতো একটা প্রশ্ন ছিল যে পাথফাইন্ডারে মঙ্গলের অবতরণের সাল কত, এরপর সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি, চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ। এটা যদিও আমরা ওজনের চ্যাপ্টারে পড়ে আসছি, এখানেও এটা আছে। এরপর কোন গ্রহের তাপমাত্রা অধিক, ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান কত সালে, এটা ছিল 33তম বিসিএস। এরপর দেখো একটা ছিল বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে, এরপর কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়, পৃথিবীর প্রথম বাণিজ্যিক উপগ্রহ কোনটা, এটা ছিল 29তম বিসিএস। সূর্য পৃষ্ঠের উত্তাপ কত, এটা 29তম বিসিএস ছিল। টলেমি কে ছিলেন, এটা 18তম ছিল। এছাড়াও দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি, এটা ছিল 18তম বিসিএস। গ্যালিলিও কি, আচ্ছা যদিও আমরা জানি যে গ্যালিলিও একজন বিজ্ঞানী, এখানে প্রশ্ন ছিল কি, তার মানে বস্তু রিলেটেড কোনো কিছু আছে যার নাম গ্যালিলিও, এটা 18তম বিসিএস ছিল। এরপর আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি, এটা ছিল 18তমতে। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযানের নাম কি, এটা ছিল 13তম বিসিএস। তার মানে দেখো এই রিলেটেড কিন্তু বেশ প্রশ্ন বিসিএস পরীক্ষায় অলরেডি আসছে। তো চলো শুরুতে আমরা দেখি যে কিছু জ্যোতির্বিজ্ঞানীদের সাথে আমরা পরিচিত হই। তো প্রথমে যে আছে তার নাম হলো ইরাটোস্থেনিস। তো একে বলা হয় ভূগোলের জনক, এবং উনি সর্বপ্রথম পৃথিবী ও সূর্যের মাঝখানে যে দূরত্বটা এটা নির্দিষ্টভাবে পরিমাপ করেছিলেন। আর উনি সর্বপ্রথম জিওগ্রাফি এই শব্দটা প্রথম ইউজ করে উনার রাইটিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এই বইয়ের মধ্যে। এরপর দেখো ক্লডিয়াস টলেমিয়াস। তো টলেমি উনি ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিদ। উনি আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন 90 খ্রিস্টাব্দে, এবং উনার একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে আলমাজেস্ট। এরপর দেখো আছে হিপাকাস। তো উনি জ্যোতির্বিদের জনক হিসেবে পরিচিত, এবং উনার নাম অনুসারে ইউরোপীয় মহাকাশ সংস্থা যেটা ইএসএ 1993 সালে হিপাকাস মানচিত্র প্রবর্তন করে। এই মানচিত্রতে প্রায় 1,18,000 তারা, এগুলোর অবস্থান এবং গতিপথের উল্লেখ আছে। এরপর গ্যালিলিও। গ্যালিলিও আমাদের সবচেয়ে পরিচিত। তো উনি ইতালিয়ান পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং গণিতবিদ। তো উনি দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন করেন, এবং এটার মাধ্যমে উনি খুব বড় অবদান রাখেন জ্যোতির্বিজ্ঞানে। এরপর দেখো এডমন্ড হ্যালি, যার নাম অনুসারে হ্যালির ধূমকেতু, এটার নাম আমরা সবাই জানি। তো ওনার নাম অনুসারে সেই হ্যালির ধূমকেতুর নামকরণ করা হয়, এবং উনি ইংরেজ ছিলেন, এবং তিনি বায়ুমণ্ডলের গতির কারণ হিসেবে এই সৌর উষ্ণায়ন যেটা, এটার প্রভাবকে শনাক্ত করেন। আচ্ছা এখন চলো দেখি আমরা একটু পৃথিবী সৃষ্টির ইতিহাস। তো বিজ্ঞানের যে শাখায় এই মহাবিশ্বের গ্রহ নক্ষত্র, বিভিন্ন রাশি, রশ্মি, এগুলোর পর্যবেক্ষণ, বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলি জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। আর বিশ্ব সৃষ্টি তত্ত্ব যেটাকে আমরা বলি কসমোলজি। তো এটাতে কি মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন, গঠন এগুলা নিয়ে ডিসকাস করা হয় বা আলোচনা করা হয়। তো বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার, উনি সর্বপ্রথম একটা ব্যাখ্যা দেয় যে কিভাবে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তো উনি এটাকে বলে বিগ ব্যাং, হ্যাঁ, বা মহাবিস্ফোরণ যেটা, এটা উনি 1927 সালে উনি এই ধারণার কথা বলে। তো এই ধারণার কথা বলার কারণে 1938 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পান। তো ওনার এটা কথা ছিল যে আগে সবকিছু কেন্দ্রীভূত, ছোট একটা জিনিস ছিল, ছোট ছিল, হ্যাঁ, এটার মধ্যে একটা বিস্ফোরণ হয়, এবং এটা থেকেই এই যে যত সৌরজগৎ, মহাবিশ্ব যা কিছু আমরা বলতেছি এগুলা এখান থেকেই এই মহাবিস্ফোরণের পরে সৃষ্টি হয়েছে। তো এই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং যেটা, এটা সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করে বর্তমান যুগের সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী, যিনি মারা গেছে 1918 সালে, স্টিফেন হকিংস। তো উনি 1988 সালে এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই গ্রন্থে বিগ ব্যাং সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এছাড়াও আছে এডউইন হাবল। এডউইন হাবল তিনি 1929 সালে উনি এটা প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এবং উনি এটা বলেন যে ছায়াপথের দূরে সরে যাওয়ার হার এটা তাদের মধ্যকার দূরত্বের সমানুপাতিক। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা কিছু দেখি, যেমন ওয়ান হু স্টাডিড হেভেনলি বডিজ ইজ কল্ড অ্যাস্ট্রোনমার। হেভেনলি বডিজ মানে জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক নিয়ে যারা পড়াশোনা করে বা আলোচনা করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোনমার বা জ্যোতিষ বিজ্ঞানী বলি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জ্যোতিষ বিজ্ঞানী আর জ্যোতিষী কিন্তু এক না। জ্যোতিষী হলো অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, আর জ্যোতিষ বিজ্ঞানী সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমার।
ওকে, সেকেন্ড ওয়ান, কসমোলজি ডিলস উইথ ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, কসমোলজি বা বিশ্ব সৃষ্টি তত্ত্ব। এরপর বিগ ব্যাং থিওরি প্রবক্তা কে ছিল? জর্জ লেমেটার। আর ব্যাখ্যা উপস্থাপনা করেন স্টিফেন হকিং। আর মহাবিশ্ব ক্রমান্বয়ে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এটাকে বলেন এডউইন হাবল। আচ্ছা, এখন আমরা একটু জ্যোতিষ মণ্ডলী নিয়ে দেখি যে জ্যোতিষ্ক কি জিনিস। জ্যোতিষ্ক হচ্ছে মহাজগতের যা কিছু আছে সবকিছুকে আমরা জ্যোতিষ্ক বলি। যা আছে, তারা, চাঁদ, তারপর সূর্য, যেগুলো আমরা দেখি বা দেখি না, সবকিছুই জ্যোতিষ্ক। তো এটা নর্মালি 7 রকমের হয়: নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, নীহারিকা, উল্কা গ্রহ এবং উপগ্রহ। এই জ্যোতিষ্ক হলো এই 7 প্রকারের। এছাড়াও আরো 3 রকমের জ্যোতিষ্ক আছে। একটা হচ্ছে কৃষ্ণ গহ্বর, একটা হচ্ছে কৃষ্ণ বামন, আর একটা হচ্ছে পালসার। এই 3টাকে আমরা বলি মৃত জ্যোতিষ্ক। আচ্ছা, নক্ষত্র। তো নক্ষত্রের মেইন বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এর আলো উত্তাপ আছে। যেমন সূর্য, সূর্য একটা নক্ষত্র। সূর্যের কি আছে? আলো আছে, তাপ আছে। পৃথিবীর কিন্তু নিজস্ব আলো নাই। চাঁদেরও নিজস্ব আলো নাই। নক্ষত্রের নিজস্ব আলো থাকে, হ্যাঁ। আর রাত্রিবেলা মেঘমুক্ত আকাশে তুমি যদি আকাশের দিকে তাকাও, অনেক তারা দেখা যায়, তাই না? যেগুলো জ্বলে মিটমিট করে, এগুলো সবই নক্ষত্র। এবং বিজ্ঞানীরা 1 কোটিরও বেশি নক্ষত্রের সন্ধান লাভ করেছে এই পর্যন্ত। আচ্ছা, নক্ষত্র সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেখো। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক। এটা কিন্তু পরীক্ষা ছিল, হ্যাঁ। আর এই লুব্ধকের ইউরোপিয়ান নাম হচ্ছে সিরিয়াস। আর সবচেয়ে বড় নক্ষত্র নাম হচ্ছে বেটেলগম। এটা সূর্যের চেয়ে 500 গুণ বড়। চিন্তা করো তাহলে কত বড়। আচ্ছা, ক্যানেপাস, এটা হচ্ছে আকাশের দ্বিতীয় উজ্জ্বলতম এবং দ্বিতীয় বৃহত্তম নক্ষত্র, ক্যানেপাস, হ্যাঁ। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, এটা হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র। আর পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। আর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে এই প্রক্সিমা সেন্টারাই। তার মানে দেখো, এটা যদি সূর্য হয়, এটা একটা নক্ষত্র সূর্য, আর মনে করো পৃথিবী এখানে আছে, তাহলে আর এখানে মনে করো আছে প্রক্সিমা সেন্টারাই। তাহলে পৃথিবী থেকে সবচেয়ে কাছে হচ্ছে সূর্য এবং দ্বিতীয় হচ্ছে এই প্রক্সিমা সেন্টারাই। আর সূর্য থেকে সবচেয়ে কাছে এটার চাইতে আর কাছে কেউ নাই, প্রক্সিমা সেন্টারাই। এটা হচ্ছে সূর্য থেকে সবচেয়ে নিকটতম নক্ষত্র। আচ্ছা, আরো কিছু জিনিস আছে দেখো। একটা হচ্ছে লোহিত দানব। লোহিত দানব হচ্ছে বড় নক্ষত্র যেগুলা, হ্যাঁ, এগুলার হাইড্রোজেন জ্বালানি যদি শেষ হয়ে যায়, আমরা জানি যে নক্ষত্রগুলাতে এই যে সে তাপ, লাইট উৎপন্ন করে, এটা জ্বালানি হিসেবে হাইড্রোজেন কাজ করে। তো এটা যদি জ্বালানি শেষ হয়ে যায়, তখন এটা লাল রঙের দেখায়, বড়গুলা কিন্তু, হ্যাঁ, বৃহৎ নক্ষত্রের ক্ষেত্রে। তো একে বলি আমরা লোহিত দানব। আরেকটা আছে শ্বেত বামন। বা তো এইটা কি? এটা হচ্ছে যে ক্ষুদ্র নক্ষত্র যেগুলা, এগুলা জ্বালানি যদি শেষ হয়ে যায়, এগুলা অনুজ্জ্বল দেখায়, অনুজ্জ্বল বা সাদা দেখায়, তখন এটার আমরা শ্বেত বামন বলি। আকারের ভিত্তিতে নক্ষত্রকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে সূর্যের ওজনের বা সূর্যের ভরের সাথে আমরা তুলনা করি। যেমন সূর্যের ভরের 1.4 গুণ কম, মানে সূর্যের চাইতে ভর কম, কত? 1 থেকে 1.4 গুণ কম। যেগুলো আছে সেগুলো হলো 1 ভাগ। তো এটার মধ্যে কি কি আছে দেখো। লোহিত দানব আছে, নেবুলা, শ্বেত বামন, কালো বামন, এগুলা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে সূর্যের ভরের 1.4 থেকে 3 গুণ পর্যন্ত যেগুলা, যেমন লোহিত দানব, সুপারনোভা, নিউটন ভরের নক্ষত্র এবং তারকা। আর আরেকটা আছে সূর্যের ভরের 3 গুণ বেশি, এটা কি? লোহিত দানব, সুপারনোভা, কৃষ্ণবিবর। এগুলা সূর্যের ভরের 3 গুণ বেশি। আচ্ছা, আরেকটা হলো নক্ষত্র মণ্ডলী, মানে অনেকগুলা নক্ষত্রকে একসাথে যেটা আমরা বলি। তো এই যে দেখো, বলছে মেঘমুক্ত আকাশে রাতে তাকালে দেখা মনে হয় যে কতগুলো নক্ষত্র মিলে জোট বেঁধেছে। এরকম নক্ষত্র দলকে নক্ষত্র মণ্ডলী বলে। এবং প্রাচীনকালের জ্যোতিষ বিজ্ঞানীরা এরকম কয়েকটা দল বা একসাথে আছে এরকম কিছু নক্ষত্রকে তারা বিভিন্ন আকার দান করত, করে একটা নামকরণ করত। যেমন আমরা জানি কালপুরুষ, এই নামটা আমাদের পরিচিত, তাই না? এটা কি করছে? আকাশে এই যে দেখো তারাগুলোকে তারা বিভিন্ন রেখা দ্বারা একত্রিত করছে বা কানেক্ট করছে। কানেক্ট করার পরে মনে হচ্ছে কি যে তীর তীর হাতে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তো এই জন্য এটাতে কালপুরুষ নাম দিচ্ছে, যেটাকে ইংলিশে ওরিয়ন বলে। এরপর আছে দেখো, এটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এটারে তুমি যদি উল্টা করে চিন্তা করো, দেখবো একটা প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়। এই যে, হ্যাঁ, এই যে চিন্তা করো, মনে হবে যে একটা প্রশ্নবোধক। এটা হলো সপ্তর্ষি মণ্ডল। আর আছে লঘু সপ্তমী, হ্যাঁ, দেখবা যে 7টা উজ্জ্বল তারা দেখা যায় আকাশের দিকে তাকালে, এইটা হচ্ছে লঘু সপ্তর্ষি। তো এরকম আরো আছে। আচ্ছা, এরপর দেখো ধূমকেতু। ধূমকেতু হচ্ছে যে ক্ষুদ্র শিলাখণ্ডের উপরে যদি পানি, অ্যামোনিয়া আর মিথেন গ্যাস জমা হয়, তখন এটা ধূমকেতুতে পরিণত হয়। এবং এটার মনে হয় যে একটা মাথা আছে, এই যে একটা মাথা, একটা লেজ আছে, এটা মনে হয় যে একটা মাথা ও একটা লেজ আছে। আর এই ধূমকেতুগুলোর নামকরণ করা হয় আবিষ্কারকের নাম অনুসারে। নর্মালি আগে থেকে যেগুলো আমরা দেখে আসছি, যেমন হেলবব, হেলির ধূমকেতু, এগুলা যে আবিষ্কার করছে তার নামেই নামকরণ হয়েছে। তো হেলবব ধূমকেতু এটা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত ধূমকেতু।
একটানা 18 মাস এটা খালি চোখে দেখা গেছে। তো এটার আগের নাম ছিল C199501, হ্যাঁ, এটা নাম ছিল আগের নাম হেলবক ধূমকেতু। তো এটা 1997 খ্রিস্টাব্দে এটাকে মহান ধূমকেতুর অভিধা দেওয়া হয়। আর এই হেলবক ধূমকেতু আবিষ্কার করেন অ্যালান হেল এবং মাইকেল বক। তো এইখান থেকে দেখো এই যে হেল আর বক এই দুইটা মিলে নাম হয়ে গেছে হেলবক। আর এটা আবিষ্কার করছে কত সালে দেখো, 23শে জুলাই 1995 সালে। এরপরে হেলির ধূমকেতু, তো এটা বিজ্ঞানী হেলি সে দেখায় যে এটা 1531 সালে দেখা গেছে, এরপর 1607, 1682 এবং 1759 খ্রিস্টাব্দের শেষে আবার দেখা যাবে, সে এটা প্রেডিক্ট করে। তার এই প্রেডিকশন অ্যাকুরেট ছিল, এজন্য এই ধূমকেতুকে নামকরণ করা হয় হেলির ধূমকেতু। তো এটা আবার দেখা যাবে 2062 সালে, হ্যাঁ, এটা মনে রাখবা। এটাও মনে রাখো যে 1986 সালে সর্বশেষ দেখা গেছে। নরমালি এটা 75 থেকে 76 বছর পর পর দেখা যায়। আচ্ছা, এখন আসো আলোকবর্ষ। তো আলোকবর্ষটা হচ্ছে দূরত্বের পরিমাপের একক। তো আসলে নরমালি আমরা যখন পৃথিবীতে কোনো কিছু দূরত্ব মেজার করি তখন আমরা কি মাইলে মেজার করি, তাই না, মাইল বা কিলোমিটার। তো এখান থেকে মনে করো যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, এটা কিন্তু আমরা ইঞ্চিতে মেজার করি না, কারণ কি ইঞ্চি খুব ছোট। সিমিলারলি যখন আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহ, সূর্য থেকে তার নিকটতম যে নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, এটার দূরত্ব কত, এইটা যদি আমরা কিলোমিটার হিসাব করতে চাই এটা অনেক হয়। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। বড় নয়, পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব যত, সূর্য থেকে নিকটতম যে নক্ষত্র আছে এটা অনেক বেশি দূর। তো এরকম আসলে কোটি দিয়ে বা 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে প্রকাশ করাটা ঝামেলা। এই জন্য আমরা এইখানে আলোক বর্ষ এককটা ইউজ করি, এটা দূরত্বের একক। হ্যাঁ, জ্যোতির্বিদ্যায় দূরত্বের একক হিসেবে আলোক বর্ষ, আরেকটা আমরা ইউজ করি সেটা হলো পারসেক। হ্যাঁ, এগুলা ইউনিট আমরা ব্যবহার করি। আলোক বর্ষটা কি জিনিস, সেটা হচ্ছে শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি আলোক বর্ষ। আমরা জানি আলোর বেগ কত, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাই না? তো সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তুমি ক্যালকুলেটর নিয়ে এখন হিসাব করো যে তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ যায়, 60 সেকেন্ডে কত, তারপরে 60 মিনিটে কত, 24 ঘন্টায় কত, একদিনে, এক মাসে, এক বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করো। সেটাই হচ্ছে আলোক বর্ষ। মানে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি আলোক বর্ষ। আর পারসেক হচ্ছে 3.2 আলোক বর্ষের সমান। এক পারসেক মানে হচ্ছে 3.2 আলোক বর্ষ। আচ্ছা, তো এখন দেখো গ্যালাক্সি ও ছায়াপথ। তো অনেকগুলো নক্ষত্রকে একসাথে আমরা বলি গ্যালাক্সি। আর আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে আছে সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো এই যে আমরা আকাশে যত নক্ষত্র দেখি, রাতের বেলা যত তারা দেখি, হ্যাঁ, এরপর সূর্য দেখি, চাঁদ দেখি, এই সবকিছু মিলে আমরা যা কিছু দেখি আমরা, বা চোখ যেগুলো আমরা রাতের বেলা আকাশে তাকালে দেখা যায় যত দূর পর্যন্ত, এগুলা সবকিছু এই মিল্কি ওয়েতে আছে। হ্যাঁ, মিল্কি ওয়েতে আছে। তো মিল্কি ওয়েতে এই সূর্যের মতো যে এই যে সৌরজগৎ আমরা যেটা বলি, সূর্য তার আশেপাশে সব গ্রহ টহ নিয়ে যে জগৎ, যেটাকে আমরা সৌরজগৎ বলি, এরকম আরো হাজার হাজার সৌরজগৎ আছে এই মিল্কি ওয়েতে। হ্যাঁ, তো দেখো সূর্য খালি চোখে দৃশ্যমান সব নক্ষত্র এই আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে। তো আবার এই যে বললাম যে সূর্য সহ এই সৌরজগৎ, এরকম হাজার হাজার সৌরজগৎ আছে মিল্কি ওয়ের মধ্যে, এবং এই মিল্কি ওয়ের মধ্যে আবার কোটি কোটি গ্যালাক্সি আছে। তার মানে চিন্তা করো এই যে মহাবিশ্ব এটা আসলে কত বড়। হ্যাঁ, আচ্ছা, তো ছায়াপথ যেটা বলছিলাম, তো পৃথিবীর সবচেয়ে কাছের ছায়াপথের নাম হচ্ছে মেজেলানিক ক্লাউডস। এটা পৃথিবী থেকে দূরত্ব হলো 2 লক্ষ আলোক বর্ষ। তার মানে এক বছরে আলো যতটুকু যায়, এরকম 2 লক্ষ বছর যদি যাইতে থাকে, তাহলে আলো যতটুকু দূরে যেতে পারবে এই ছায়াপথটা এত দূরে। এরপর দেখো কসমিক ইয়ার। কসমিক ইয়ারটা হচ্ছে যে এই যে ছায়াপথগুলা, এগুলা তার নিজের সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে যে সময় লাগে তাকে বলা হয় কসমিক ইয়ার। যেমন মনে করো যে এটা সূর্য, তাই না, সূর্যের চারিপাশে পৃথিবী ঘোরে। তো এই যে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটা আমরা 1 বছর বলি, তাই না? সিমিলারলি এই পুরো মহাবিশ্বের মনে করো একটা সেন্টার আছে, বা এই যে ছায়াপথগুলা, এগুলার একটা সেন্টারকে কেন্দ্র করে এই ছায়াপথটা মনে করো ঘুরতেছে। এটা ঘুরতে যে সময় লাগে সেটাকে আমরা বলি কসমিক ইয়ার। আমাদের যে ছায়াপথ মিল্কি ওয়ে, এটার কসমিক ইয়ার হলো 20 কোটি আলোক বর্ষ। তার মানে চিন্তা করে দেখো, এটা ঘুরে আসতে এই টোটালটা 20 কোটি আলোক বর্ষ লাগবে। মানে আলো 20 কোটি বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এত দূর। আচ্ছা, এবার দেখো উল্কা। তো আমরা অনেক সময় আকাশে দেখি যে আগুনের পিণ্ড যাচ্ছে, হ্যাঁ, এটাই আসলে উল্কা। তো উল্কা আসলে যেটা হয়, এটা যখন
পৃথিবীর বায়ুমণ্ডলে যখন ঢুকতে নেয় তখন এই শিলাখণ্ডর বাতাসের ঘর্ষণে, মানে আমাদের বায়ুমণ্ডলের বাতাসের ঘর্ষণে আগুন ধরে যায়। তখন আমাদের কাছে মনে হয় যে আগুনের গোলা যাচ্ছে। তো এটা আবার মেসোমণ্ডলের কাছাকাছি এসে আবার নিভে যায় একাই। হ্যাঁ, এটা হচ্ছে উল্কা। আর নীহারিকা, নীহারিকা হচ্ছে মহাকাশে ভাসমান বিশাল গ্যাস পিণ্ড। হ্যাঁ, এগুলাকে আমরা বলি নীহারিকা বা নেবুলা। এবং এটার কনস্টিটিউয়েন্ট হচ্ছে যে 50 থেকে 75% থাকে হাইড্রোজেন, 20 থেকে 45% থাকে হিলিয়াম এবং বাকি 5% অন্যান্য মৌলিক পদার্থ থাকে। আচ্ছা, আর গ্রহ, গ্রহ আর নক্ষত্রের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে নিজস্ব আলো বা তাপ নাই, আর নক্ষত্রের নিজস্ব আলো বা তাপ আছে। তো গ্রহ বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হলো এই মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারপাশে যেগুলো ঘুরতেছে এগুলোকে আমরা গ্রহ বলি। তো আর উপগ্রহ কোনটা? উপগ্রহ হচ্ছে যে মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে ঘিরে যেগুলা চক্কর খাচ্ছে, তাই না, যেগুলা ঘুরতেছে এগুলাকে আমরা বলি উপগ্রহ। তো উপগ্রহ দুই রকমের হয়, একটা হলো প্রাকৃতিক আর একটা কৃত্রিম। প্রাকৃতিক তো বুঝতেই পারছো, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কোনটা? চাঁদ। আর কিছু আছে কৃত্রিম, মানে যেগুলোকে আমরা স্যাটেলাইট বলি বা কৃত্রিম উপগ্রহ বলি, এগুলোকে আমরা একটা নির্দিষ্ট কক্ষপথে পাঠাই দিই, সে ওইখানে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটা হলো কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, আরেকটা হলো কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর। এটা জন হুইলার 1969 সালে আবিষ্কার করে এবং 1983 সালে জন মিচেল এটা ধারণা দেন। তো উনি যেটা বলেন সেটা হচ্ছে যে একটা তারকা, এটার যদি যথেষ্ট ভর এবং ঘনত্ব থাকে তবে তার মহাকর্ষীয় ক্ষেত্র মানে আকর্ষণ বল এত বেশি হবে যে লাইট পর্যন্ত সেখান থেকে বের হতে পারবে না, সে লাইট পর্যন্ত বের হতে দিবে না, লাইটকেও ধরে রাখবে। তো লাইট যদি বের না হয়, আমরা জানি যে কোনো কিছু থেকে যখন কোনো আলো বের হয়ে আমাদের চোখে পড়ে তখন আমরা তাদেরকে দেখি। আর একটা জিনিসের মধ্যে থেকে আলো বের হতে পারে না, তো ওইটাতে আমরা কি দেখবো? অন্ধকার দেখবো, কালো দেখবো। এইটাতে আমরা বলি কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল বলি আমরা এটাকে। আচ্ছা, এরপর আছে নিউট্রন নক্ষত্র ও পালসার। এটা নরমালি সুপারনোভা যখন বিস্ফোরিত হয়, সুপারনোভা এটা আমরা পরে দেখতেছি। তো যখন বিস্ফোরিত হয় তখন এটার মধ্যে যে প্রোটন ইলেকট্রন আছে এগুলো একত্রিত হয়ে নিউট্রন গঠন করে। তো এটাকে আমরা বলি নিউট্রন নক্ষত্র বা পালসার। আর সুপারনোভা কি জিনিস? সুপারনোভা হচ্ছে মানে যেসব নক্ষত্রের ভর 1.5 থেকে 3 সৌরভর, মানে আমরা একটু আগে দেখছিলাম তাই না যে সৌরজগতের ভরের সাথে তুলনা করে আমরা নক্ষত্রকে 3 ভাগে ভাগ করি। তার মধ্যে যা 1.5 থেকে 3 গুণ যাদের সৌরভর, এরা সংকুচিত হয়। মানে সংকুচিত যখন হয় তখন কি হবে? নরমালি এগুলা সংকুচিত হচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে, তাই না? তখন দেখা যায় যে এইটার বাইরে যে আস্তরণ এটা বাইরের দিকে ছুড়ে দেয়, তখন খুব উজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ, তখন এটাকে আমরা বলি সুপারনোভা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো জিরো আওয়ার। তো ওই যে আমরা প্রথমে বলছিলাম যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ, যে পৃথিবী বলতে মহাবিশ্ব সব একটা ক্ষুদ্র জায়গায় ছিল, এখানে একটা বিশাল বিস্ফোরণ হয়েছে, পরে সব কিছু ক্রিয়েট হয়েছে, সৌরজগৎ, এই তারপরে গ্রহ নক্ষত্র, এই ছায়াপথ সবকিছু ক্রিয়েট হয়েছে এরপরে, যে ধারণা থেকে যে থিওরি দিয়ে এটা বলা হয়। তো বলা হয় যে এই যে বিস্ফোরণের আগে কিছু ছিল না, কিছুই ছিল না। তো যখন বিস্ফোরণ হলো তারপর থেকে সব শুরু হয়েছে। তো এই যে বিস্ফোরণের যে সময়টা এটাকে বলা হয় জিরো আওয়ার। ওই সময়ে এই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা কিছু প্র্যাকটিস করি যে সূর্য, তারা, চাঁদ এগুলোকে একসাথে কি বলে? জ্যোতিষ্ক বলে। আর পৃথিবীর মহাকাশে একটি জ্যোতিষ্ক আকাশে উজ্জ্বলতম নক্ষত্র, এটা কি? লুব্ধক। সূর্যের নিকটতম নক্ষত্র কি? প্রক্সিমা সেন্টারে। আর সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র এটাও প্রক্সিমা সেন্টারে। আর তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা হলো হোয়াইট ড্রপ বা শ্বেত বামন। আচ্ছা, সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মতো দেখায়? একটা প্রশ্নবোধক চিহ্ন মতো দেখায়, তাই না? আদম স্রোত বলা হয় কালপুরুষকে, যে দেখলাম তীর হাতে একটা মানুষ দাঁড়িয়ে আছে এরকম আমাদের কাছে মনে হয়। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে, এটাকে আমরা কি বলি? কসমিক ইয়ার বলি, তাই না? আর মিল্কি ওয়ের কসমিক ইয়ার কত? 20 কোটি আলোকবর্ষ। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে 2062 খ্রিস্টাব্দে। আর হ্যালবব আবিষ্কৃত হয় 1995 সালে। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের সৌরজগৎ নিয়ে। হ্যাঁ, এই যে সূর্য এবং এটা কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে এটাকে আমরা বলি সৌরজগৎ। তো এটা সর্বপ্রথম খ্রিস্টীয় 3য় অব্দে এটা জ্যোতির্বিদ অ্যারিস্টার্কাস, উনি সর্বপ্রথম এটা বলে যে পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে। তো ওনার কথা কেউ বিশ্বাস করে না ওই সময়। পরে 16শ শতাব্দীতে এই কোপার্নিকাস সে গাণিতিক মডেল সহ এটা ব্যাখ্যা করে, হ্যাঁ, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। এটা উনি গাণিতিক মডেল এবং তত্ত্ব সহকারে উপস্থাপন করে। এই জন্য এই কোপার্নিকাসকে
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের স্থপতি বলা হয়। আচ্ছা, তো এই সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য। সূর্যের ব্যাস হচ্ছে 18 লক্ষ কিলোমিটার। সূর্যের ব্যাস 18 লক্ষ কিলোমিটার এবং সূর্যের মধ্যে আছে 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম এবং 1% আছে অন্যান্য গ্যাস। আর এই সূর্যের কেন্দ্রে উত্তাপ হচ্ছে কত? 1,000,000,000 হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সূর্য সম্পর্কে আরো কিছু তথ্য দেখো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার এবং আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো যদি একটা প্রশ্ন থাকে যে হঠাৎ করে মনে করো সূর্য নিভে গেল, মন চাইলো যে আমি আর আলো দিব না, সে যদি নিভে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষণ পরে টের পাবে বলো তো? 8 মিনিট 20 সেকেন্ড পরে টের পাবে। আচ্ছা, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর চাঁদের চেয়ে 2 কোটি 30 লক্ষ গুণ বড়। আর সূর্যের মধ্যে কিছু জায়গা আছে যেগুলো পৃথিবী থেকে কালো দেখা যায়, এগুলাকে বলা হয় সৌর কলঙ্ক এবং এটা বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করে। আরেকটা হলো সৌর ঝলক। তো সূর্য মাঝে মাঝে মন চাইলে চার্জযুক্ত হাইড্রোজেন ও হিলিয়াম এটা মহাশূন্যে ছুটে দেয়। এটা 3-4 বছর পর পর করে। তো এটারে সৌর ঝলক বলে। তো যখন এই যে চার্জযুক্ত হাইড্রোজেন হিলিয়াম যে ছেড়ে দেয়, সৌর ঝলক যেটাকে আমরা বলতেছি, তখন পৃথিবীতে ম্যাগনেটিক একটা ডিফ্লেকশন দেখা দেয়। আর পৃথিবী সহ সৌরজগতে গ্রহ আছে 8টা। তো পৃথিবী ছাড়া বাকি যে গ্রহ বা উপগ্রহগুলোর নাম, এগুলো সব গ্রিক বা রোমান দেবতাদের নামে নামকরণ করা হয়েছে। তো দেখো এই যে এইগুলো সিরিয়াল অনুযায়ী আছে, সবচেয়ে কাছে হলো মার্কারি, সবচেয়ে কাছে মার্কারি বা বুধ, এরপরে ভেনাস বা শুক্র, এরপরে আর্থ, মার্স বা মঙ্গল গ্রহ, এরপর আছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ, এরপর শনি, ইউরেনাস এবং নেপচুন। আগে একটা ছিল প্লুটো, প্লুটোকে বাদ দিয়ে দিছে। আচ্ছা দেখো বুধ হচ্ছে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ আর এটা সবচেয়ে ক্ষুদ্রতম এবং এটা সবচেয়ে দ্রুততম গ্রহ। আর এই গ্রহে মেঘ, বৃষ্টি, বাতাস, পানি কোনো কিছুর অস্তিত্ব নাই। এরপর আছে শুক্র গ্রহ। তো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। আমরা এই যে শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা নামে চিনি। আচ্ছা, এখানে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ, তারপরে শুক্র, সূর্যের কাছে যেটা সেটা তো বেশি উত্তপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় বুধের চাইতে শুক্রের উত্তপ্ততা বেশি। কেন? হ্যাঁ, এটা তোমরা বের করবা খুঁজে যে কেন বুধের চাইতে শুক্রের উত্তপ্ততা বেশি। আচ্ছা, এরপর দেখো পৃথিবী। তো পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6,371 কিলোমিটার আর সূর্য দেখে আসছিলাম কত? 18 লক্ষ কিলোমিটার। আর পৃথিবীর ভর এটা হলো 5.97237 × 10⁻²৪, মানে এই 5.97237 এটা লেখার পরে 24টা শূন্য দিবা, তাহলে যত হবে তত কেজি পৃথিবীর ভর। এবং পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 5 বিলিয়ন বছর। এরপর আছে মঙ্গল। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ কারণ এটার আকাশের রং হচ্ছে গোলাপি আর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো মঙ্গল গ্রহে সর্বপ্রথম যে নভোযান প্রবেশ করে বা অবতরণ করে সেটার নাম হচ্ছে ভাইকিং 1। আর 26 নভেম্বর 2011 সালে একটা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় যেটার নাম হচ্ছে কিউরিওসিটি। এরপর আছে বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তো এটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে দিনে 2বার সূর্য ওঠে এবং 2বার অস্ত যায়। আর বৃহস্পতি আকারে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এরপর আছে শনি, বিশাল একটা গ্যাসের গোলক। এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এরপর আছে ইউরেনাস, এটা তৃতীয় বৃহত্তম গ্রহ, এটাকে বলা হয় সবুজ গ্রহ। তাহলে একটা পাইছি আমরা লাল গ্রহ, কোনটা? মঙ্গল। আর এখন এখানে দেখলাম সবুজ গ্রহ। এরপর আর এটা 1781 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এরপর নেপচুন, এটা আবিষ্কৃত হয় 1846 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখন দেখবো আমরা উপগ্রহ। উপগ্রহ মানে ওই যে চাঁদের মতো যেটা আছে। তাহলে পৃথিবীর উপগ্রহ কয়টা? পৃথিবীর উপগ্রহ একটা, চাঁদ। তো মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে 2টা, বৃহস্পতির 67টা, শনির 62টা, ইউরেনাসের আছে 27টা, নেপচুনের আছে 14টা। আর এই প্রথম 2টা বুধ আর শুক্রতে কোনো উপগ্রহ নাই। তাহলে টোটাল কতগুলো আছে? 173টা। আর সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান, শনির। আর সবচেয়ে ছোট হলো বৃহস্পতির ল্যাডা। এই দুটা ইনফরমেশন একটু মনে রাখি। আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,81,500 কিলোমিটার। তাহলে চিন্তা করো, এই যে আলো এত দ্রুত চলে, একটু আগে আমরা আলোক বর্ষ দেখে আসলাম, তুমি যদি আলোর গতিতে যেতে পারো তাহলে চাঁদে যেতে তোমার 1.3 মানে 1.5 সেকেন্ডও সময় লাগবে না, 1.3 সেকেন্ডে চলে যাওয়া। তাহলে চিন্তা করো, যেগুলো আলোক বর্ষ বলতেছি 20 কোটি আলোক বর্ষ,
তারপরে কত 2 লক্ষ আলোকবর্ষ। তাহলে এগুলো কত দূর একটু চিন্তা করবা। আচ্ছা, পৃথিবীর আয়তন এবং ব্যাস চাঁদের চাইতে 50 গুণ এবং 4 গুণ বড়, মানে আয়তনে 50 গুণ আর ব্যাসে 4 গুণ বড়। আর পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। আর চাঁদে একটা সাগর আছে যেটার নাম হলো শান্ত সাগর। তো কনফিউজড হয়ে যায় না, ভালো করে মনে রাখবা। চাঁদেও একটা সাগর আছে সেটার নাম হচ্ছে শান্ত সাগর। আচ্ছা, তো প্লুটো যেটা বলছিলাম যে প্লুটো আগে গ্রহ হিসেবে ধরা হতো, পরে যারা আসলে গ্রহের মর্যাদা দেয় তারা প্লুটোকে বাদ দিয়ে দিচ্ছে যে এটা গ্রহের পর্যায়ে পড়ে না, এটা বাদ। এখন এটাতে আমরা বলি বামন গ্রহ। হ্যাঁ, এটা বামন গ্রহের মর্যাদা দেয়া আছে। তো সৌরজগতে টোটাল 5টা বামন গ্রহ আছে। আচ্ছা, আর দুইটা জিনিস, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। তো চন্দ্রগ্রহণটা কি? চন্দ্রগ্রহণ হচ্ছে যে এই যে পৃথিবী, সে তো সূর্যের চারিদিকে ঘোরে, তাই না? সূর্যের চারিদিকে ঘুরতেছে। আবার এই চাঁদ কি করে? সে পৃথিবীর চারদিকে ঘোরে, তাই না? তো একটা সময় ঘুরতে ঘুরতে এমন হয় যে এই তিনটা এক লাইনে চলে আসে। হ্যাঁ, একই লাইনে তিনটা। তো প্রথমে থাকে সূর্য, মাঝখানে থাকে পৃথিবী এবং পরে থাকে চাঁদ। তো এই যে মাঝখানে পৃথিবী যখন আসে তখন যেটা হয়, এই সূর্যের আলো আর এই চাঁদে গিয়ে পড়তে পারে না, তখন চাঁদটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এটাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। আর সূর্যগ্রহণ হলো উল্টা, এটাও এক সিরিয়ালে থাকে কিন্তু চাঁদ থাকে মাঝখানে। তো চাঁদ যেহেতু মাঝখানে আসছে, তখন এই যে এই সূর্য থেকে যে আলোটা আসতেছে সে এই চাঁদে বাধা পায়, তার ফলে পৃথিবীর একটা জায়গায় অন্ধকার মনে হয়, তখন এটাকে আমরা বলি সূর্যগ্রহণ। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি যে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করে কে? নিকোলাস কোপারনিকাস। আর সূর্যের মধ্যে সবচেয়ে বেশি মৌলিক গ্যাস আছে কোনটা? হাইড্রোজেন। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। আর সূর্যের আয়তন পৃথিবীর চাইতে 1.3 মিলিয়ন গুণ বড় বা 13 লক্ষ গুণ বড়। সূর্যের পৃষ্ঠের উত্তাপ 6000 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু দুইটা প্রশ্ন, একটা হলো সূর্যের কেন্দ্রের উত্তাপ কত, যেটা দেখলাম 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্য পৃষ্ঠের উত্তাপ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর পৃষ্ঠের উত্তাপ কত? পৃথিবী পৃষ্ঠের উত্তাপ কত? 0 ডিগ্রি পৃথিবী পৃষ্ঠের উত্তাপ। পৃথিবীর সেন্টারে, পৃথিবীর যে সেন্টার, একদম যদি তুমি সেন্টারে যাও, এখানে টেম্পারেচার কত দেখবা। এটা খুব সম্ভবত 4000 বা 4200 মতো। হ্যাঁ, 4200 ডিগ্রি সেলসিয়াস এরকম। আচ্ছা, সূর্যের গ্রহ আছে কয়টা? 8টা। আচ্ছা, এরপর দেখো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা? শনি। আর সবচেয়ে দ্রুততম গ্রহ হলো বুধ। আর তাপমাত্রা তুলনামূলক বেশি হচ্ছে শুক্রে। পৃথিবীর যমজ নামে পরিচিত হচ্ছে শুক্র গ্রহ। শুক্তারা নামে যেটা আমরা চিনি সেটা কি? গ্রহ সেটা। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী সৌরজগতের 3 নাম্বার গ্রহ। প্রথমে ছিল বুধ, শুক্র, এরপরে পৃথিবী। পৃথিবী প্রকৃতপক্ষে অভিগত গোলক। আর পৃথিবীর বয়স হচ্ছে 450 কোটি বছর। এরপর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6434 কিলোমিটার। আর পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস হচ্ছে 12709 কিলোমিটার। পৃথিবীর পরিধি কত? পরিধি হচ্ছে 25,000 মাইল। 25,000 পরিধি, 2πr যেটা, হ্যাঁ, পরিধির সূত্র। লাল গ্রহ কোনটাকে বলি আমরা? মঙ্গল গ্রহকে। হাজার বলয় আছে শনি গ্রহে। আর সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস। মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টা? 2টা। উপগ্রহ নাই কার কার? প্রথম 2টা, বুধ আর শুক্র গ্রহে কোনো উপগ্রহ নাই। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।